আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব পরনির্ভরশীলতা থেকে বের হয়ে স্বনির্ভর হতে হবে। আগামী 12ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অনুষ্ঠানে যোগ দিতে ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এলডিসি উত্তরণের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়। স্বল্পোন্নত দেশে উত্তরণকে মসৃণ এবং টেকসই করার লক্ষ্যে গঠন করা হয় এই কমিটি, যেখানে সরকারের উপদেষ্টা, ব্যবসায়ী, গবেষক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনূস বৈঠকে চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা বলেন যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। ইম্পোর্ট পলিসি 2026 থেকে 2028 এটা ইম্পোর্ট পলিসি, এটা ডিক্লেয়ার করা হবে। ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং এই জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। কারা সেফ এক্সিট চায় এনসিপি নেতা নাহিদ ইসলামের কাছে স্পষ্ট বার্তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, তারা কোথাও পালিয়ে যাননি, যাবেনও না। দুপুরে সচিবালয়ের সম্প্রতি এনটিভিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেয়া সাক্ষাৎকারে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে এমন দাবির প্রেক্ষিতে তিনি এসব মন্তব্য করেন। বলেন, কথা বলা সহজ, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে প্রমাণ দিতে হবে কারা সেফ এক্সিট চায়। এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশার কথা জানিয়েছেন রিজওয়ানা হাসান। বলেন, যে কোনো দলের রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো, এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে। এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে, কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে। অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও তা কখন বাস্তবায়ন হবে তা নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা হয়। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এই খসড়া চূড়ান্ত হলেও গণভোটের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে 11 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। দুদিন আগে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করে। আগামী জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ নির্বাচনের আগেই গণভোট চায়। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের 15 বা 16 তারিখে সব দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা করছে ঐকমত্য কমিশন। গণভোটে কোন কোন বিষয় হ্যাঁ বা না ভোট হবে সে বিষয়গুলো চূড়ান্ত করতে বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। সুনির্দিষ্ট যে প্রস্তাব সরকারের কাছে দেয়া হবে সেটা আপনাদের অবগতির জন্য দেয়া হবে। গণভোটের জায়গায় যেতে হলে সেটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া লাগবে, যাতে করে আমরা সেখানে পৌঁছতে পারি, গণভোটটা অনুষ্ঠিত হতে পারে এবং কি কি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেটারও একটা ধারণা আমরা জানি। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু নোট অফ ডিসেন্ট আছে, সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশের নির্বাচন নিয়ে করা মন্তব্য অপ্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক সাধারণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জানান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক স্বাভাবিক বিষয়। বলেন এ ঘটনায় বিতর্ক তৈরি হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে না। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কী প্রত্যাশা করছেন, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের ঘটনায় রাষ্ট্রপতির দেয়া চিঠি পেয়েছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ছবি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয় এটাতে আর আমরা বেশি গভীরে না থাকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে প্রতিনিধি প্রেরণ, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া সহ বেশ কিছু বিষয়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাইকেল মিলারের সাথে বিএনপির শীর্ষ নেতাদের অনুষ্ঠিত বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং সাংগঠনিক সম্পাদকরা যোগ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব কূটনীতিকের প্রত্যাশা দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে এখন থেকেই পূর্ণ দায়িত্ব নেবার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা অবজারভার পাঠাবে এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। ভোটের আগে আসন সমঝোতা নিয়ে বিএনপির সাথে আলোচনা করছে সমমনা রাজনৈতিক দলগুলো। ৩৫ থেকে ৪০টি আসন চেয়ে শতাধিক প্রার্থীর তালিকাও ঠিক করেছে গণতন্ত্র মঞ্চ। কোন দল কতটি আসন পাবে সেজন্য দর কষাকষি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নিজ দলের প্রার্থী ঠিক করার আগে জোটের সাথে আসনের বিষয়ে এখনই ভাবছে না বিএনপি। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা হিসেব আর কৌশল ঠিক করছে রাজনৈতিক দল আর জোটগুলো। নির্বাচনকে ঘিরে দৃশ্যমান কোনো জোট গঠিত না হলেও সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন নেতারা। কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেয়া হবে তা নিয়ে চলছে দর কষাকষি। বাম ধারার গণতন্ত্র মঞ্চের অধীনে ৬টি দল বিএনপির সাথে আসন ভাগাভাগিতে যাবে, এমনটি বলছেন দল প্রধানরা। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় দাবি করে দলটির নীতি নির্ধারকরা বলছেন, দলের প্রার্থী বাছাইয়ের পরই শরিকদের নিয়ে ভাবতে চায় বিএনপি। আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা সেই দলগুলোকে সম্পর্কিত করব কিনা, করলে কীভাবে করব, জোট হিসাবে নাকি আমরা তাদের কোনো আসন আমরা ছেড়ে দেব, এইগুলো নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু চিন্তাভাবনা আছে এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। কিন্তু আমরা নিজেরা এখন পর্যন্ত আমাদের প্রার্থী আমরা মনোনয়ন চূড়ান্ত করিনি। বিএনপি গণতন্ত্র মঞ্চের কাছ থেকে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে দাবি করে মঞ্চের নেতারা বলছেন, প্রাথমিকভাবে ১০০ জনের তালিকা দিবে তারা। প্রাথমিকভাবে আমরা কিছু তালিকা তৈরি করছি, কোথায় কোন কোন আসনে আমাদের পার্টি নির্বাচন করবে। ৩৫, ৪০, ৪৫ এরকম একটা সংখ্যা নিশ্চয়ই হয়তো মঞ্চ হয়তো চাইবে আর কি, বা এরকম একটা সিটের বোঝাপড়াটা তৈরি করা যায় কিনা।
শুরু যখন করবো তখন সমঝোতা হবে, দেখা যাবে এক জায়গায় দুটো ভালো ক্যান্ডিডেট আছে, আমাদের নিজেদের মধ্যে হতে পারে, গণতন্ত্র মঞ্চের মধ্যে হতে পারে, আবার আমাদের সাথে অন্যান্য পার্টি বিএনপিরও হতে পারে, তখন সমঝোতার প্রশ্ন আসবে। তাদের লিস্ট আমাদের লিস্টে একসাথে হবে। আমরা যাদের দেব, যেমন প্রাথমিকভাবে যে 100টা বলছি, এরা যোগ্য মনে করবো বলেই তো দিচ্ছি। বিএনপির সাথে সমঝোতা না হলে পৃথক জোট করার আভাসও দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এই সরকারের মেয়াদে সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে, ফলে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাথে বৈঠকে একথা জানিয়েছেন তিনি। সম্প্রতি লাইভ এবং নেক্সট টিভি নামে দুটো টেলিভিশনের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতেই দুটো টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। যাচাই বাছাই চলছে, এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, সব ধরনের নীতিমালা মেনেই লাইসেন্স দেওয়া হচ্ছে, তাই গণঅভ্যুত্থানের অবদানকারীদের জন্য এটি সরকারের নতুন সুযোগ। এছাড়া আওয়ামী লীগের সময় দেয়া টেলিভিশনের লাইসেন্স সরকার বন্ধ করেনি, করবেও না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এই সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না। ফলে হোয়াট ইজ দ্য প্রসেস, যে আপনি হচ্ছে নতুন যে প্রজন্ম বা যারা এই গণঅভ্যুত্থান করছে বা যারা ফেসিবাদ বিরোধী, তাদেরকে আপনি স্পেস ক্রিয়েট করবেন, আপনি নতুন মিডিয়া দিবেন। ওনার সাংবাদিকদের সুরক্ষার বিষয়টার আলোচনা আসতেছে এবং সামনে নির্বাচন, সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কমিশন এবং হ্যাঁ অবশ্যই তৃতীয় যে ওয়েজ বোর্ড বা সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়ে আসলে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল প্যানেল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ সহ শিক্ষার মান উন্নয়নে নানান পদক্ষেপ তুলে ধরেন তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্র শিবির প্যানেলের ইশতেহারের ঘোষণা করেন ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মাতৃত্বকালীন ছুটি, টিএসসি এবং সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ এবং মেন্টাল হেলথ কাউন্সিল গঠন সহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান রিসার্চ সেন্টার সমূহকে আধুনিকায়নের পাশাপাশি সেগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণের জন্য উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রসমূহে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শ্রেণীকক্ষে আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষার যথার্থ পরিবেশ নিশ্চিত করা। এদিকে পুরো দমে জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় নেমেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির ভোটারদের কাছে গিয়ে দোয়া চাইছেন এবং দায়িত্ব পেলে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। এদিকে ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদও বিরামহীন গণসংযোগ করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গতকাল পাল্টাপাল্টি অভিযোগের পর আজ সকালে একসাথে কুশল বিনিময় করতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্র দলের ভিপি প্রার্থীকে। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট 4 লেন মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে কয়েক ঘণ্টা যানজটে আটকে পড়তে হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে। সকালে আশুগঞ্জ সরাইল বিশ্ব রোড এলাকায় পরিদর্শনে যান তিনি। এ সময় 4 লেন প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন উপদেষ্টা। পরে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। এর আগে তিনি মহানগর প্রভাতী ট্রেনে কমলাপুর থেকে ভৈরব যান। পথে আশুগঞ্জে তিনি প্রায় 2 ঘণ্টা যানজটে আটকা পড়েন। পরে উপদেষ্টা মোটর সাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। এদিকে উপদেষ্টার সফরকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ভাঙ্গা রাস্তা দ্রুত অস্থায়ী সংস্কার সহ সড়কের পাশের ময়লা আবর্জনার স্তূপ ঢেকে দেয় পৌর কর্তৃপক্ষ। আজকের যে সমস্যা সেটার মূল কারণ দুইটা, একটা হচ্ছে যে যেটা বললাম যে ওই যে ভারতের যে প্রকল্প ছিল সেই প্রকল্পটা বর্ষার কারণে এই রাস্তাটা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন এই প্রকল্পের কাজ আবার
শুরু করছি। ভেরিয়েশনটা অ্যাপ্রুভড হয়েছে এবং ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তো ওই জন্য এই কাজটা চলমান আছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামীতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে কাস্টমস এবং ভ্যাট আইন বাংলার পাশাপাশি ইংরেজিতে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে এনবিআর কার্যালয়ে বৈদেশিক বাণিজ্য সংগঠন ফিকির ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। কর আদায় বাড়ানোর নামে ব্যবসায়ীদের চাপে রাখার বিষয়ে সতর্ক করে এনবিআর চেয়ারম্যান বলেন, কোনো কর্মকর্তা অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শীঘ্রই এনবিআর পৃথকীকরণ করার প্রক্রিয়া দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় ব্যবসায়ীরা পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক হার কমানোর পাশাপাশি আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সেবা সহযোগীকরণ সহ বিভিন্ন বিষয়ে নিজেদের দাবি এবং নানান সমস্যার কথা তুলে ধরেন। বিসিবি নির্বাচনের নানান অসঙ্গতি তুলে ধরে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ৪৮টি ক্লাবের প্রতিনিধিরা। রাজধানীর একটি হোটেলে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্লাব সংগঠকরা ২ দিন আগে নির্বাচিত হওয়া বিসিবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও পুরো বিষয়টির সুরাহা না হলে ক্রিকেটারদের ক্ষতির দায় বোর্ডকে নিতে হবে বলে জানিয়েছেন তারা। তবে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সংশ্লিষ্ট সব ক্রিকেটারকে আশ্বস্ত করে জানিয়েছে, নির্দিষ্ট সময়ই হবে ঢাকার লীগ টুর্নামেন্টগুলো। নিলয় মজুমদারের রিপোর্ট। দুইবার রাতেই ব্যালট অনুষ্ঠিত হওয়ায় আগে প্রশ্নবিদ্ধ হয়েছিল বিসিবি নির্বাচন। নির্বাচনের আগের রাতে প্রার্থীরা থেকে সরে দাঁড়ানো কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর মেজর ইমরাজ আহমেদ গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তার অভিজ্ঞতা। ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি যে আমি এই ভোট দেই নাই, বাট 35টাই টোটাল ভোট ছিল, সেটা যদি কাস্ট হয়, হাউ মাই ভোট ইজ কাস্টেড। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম চালিকা শক্তি ঢাকার ক্লাবগুলো। অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল শীর্ষস্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধিরা। নির্বাচন পুনঃতফসিল সহ তাদের দেওয়া 3টি দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকিও দিয়েছিলেন তারা। তবে তাদের অভিযোগকে আমলে না নিয়ে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। তাই নির্বাচনের বৈধতার উপরেই প্রশ্ন তুলে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্লাব সংগঠকরা। যাবতীয় সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, আমরা সমস্ত সংগঠক যারা আছি ক্লাবগুলি যারা পার্টিসিপেট করব ভেবেছিলাম, আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটটা খেলবো না। আমরা জেলা পর্যায় থেকেও আমরা ক্রিকেটটাকে বর্জন করব। ক্লাব সংগঠকদের এমন সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়ল ঢাকার ক্লাব ক্রিকেটের সূচি। ক্লাব সংগঠক ও বোর্ডের এই টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র ক্রিকেটাররাই হবেন কিনা এমন প্রশ্নের মুখে তামিম ইকবাল জানান, এমন নির্বাচনের পরিণতি নিয়ে আগেই ভাবা উচিত ছিল। আমি মনে করি না যে এটা কোনো ইলেকশন ছিল, আমি এটাও সাথে মনে করি না যেভাবে করে জিনিসগুলো ঘটেছে এমন 25 জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারে। সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু ভোটিংটা হয়, আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক। এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম। ক্লাব সংগঠকদের এমন অবস্থানে হুমকির মুখে পড়ল প্রায় 2000 ক্রিকেটারের ভবিষ্যৎ। দ্রুত এর সুরাহা না হলে ক্রিকেটারদের ক্ষতির দায় নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে নিতে হবে বলে জানিয়েছেন সংগঠকরা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।